আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। বুধবার বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। আর বৃহস্পতিবার পেশ করা হবে সংসদে ২০২১-২২ অর্থ বছরের বাজেট প্রস্তাব। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে বিকেল ৩টায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তার দায়িত্বকালে তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্বে বসে চলবে সংসদ অধিবেশন। অর্থনীতির সকল ক্ষেত্রেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিএনপি অন্য কিছু না দেখে শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীন সংবাদ পাঠক সমিতি আয়োজিত দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্বাধীনতার ৫০ বছর পর আজকে সব সূচকে আমরা পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েই তারা সবসময় চিন্তিত। তাদের পুরো রাজনীতিটা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত হচ্ছে। দেশের মানুষের স্বাস্থ্য কিংবা দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি নিয়ে তারা কোনোভাবেই চিন্তিত বলে মনে হয় না। দেশে গেল ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও ৪১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,৬৬০ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১,৭৬৫ জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮,০২,৩০৫ জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। রাজধানী থেকে উদ্ধার করা ময়না মিয়ার ৬ টুকরো মরদেহ রহস্য উদ্ঘাটন করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। স্বামী ময়না মিয়া দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী তাকে কুপিয়ে হত্যার পর মরদেহটি ৬ টুকরো করে ফেলে দেন রাজধানীর একাধিক স্থানে। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। একাধিক বিয়ে, টাকা পয়সা বন্টন সহ নানা বিষয় নিয়ে স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে মনোমালিন্য ছিল হতভাগ্য ময়না মিয়ার। স্বামী ময়না মিয়ার একাধিক বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ফাতেমা। এ সংক্রান্ত ব্যাপারেই গেল ২৩শে মে রোববার ফাতেমা বেগমের করেলের বাসায় যান ময়না মিয়া। আবারও শুরু হয় মনোমালিন্য। এরপর ২৮শে মে শুক্রবার সকালে ফাতেমা ময়না মিয়াকে কৌশলে ঘুমের ট্যাবলেট মিশিয়ে জুস খাওয়ান। জুস খেয়ে অচেতন হয়ে সন্ধ্যা পর্যন্ত অচেতন ছিলেন ময়না মিয়া। কিছুটা চেতনা ফিরে পেলে তিনি স্ত্রী ফাতেমার কাছে পানি চান। ফাতেমা পানির পরিবর্তে তাকে আবারও জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেন। এ সময় ফাতেমা তার ব্যবহৃত ওড়না দিয়ে ময়না মিয়ার ২ হাত শরীরের সঙ্গে বেঁধে ফেলে মুখে স্কচ টেপ লাগিয়ে দেন। পরে তার বুকের উপর বসে ফাতেমা ধারালো অস্ত্র দিয়ে গলা কাটতে যান। সে সময় চেতনা ফিরে এলে ময়না ও ফাতেমার মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। দুজনেই খাট থেকে নিচে পড়ে যান। এক পর্যায়ে ময়না মিয়ার ২ হাত ও মাথা কেটে টুকরো টুকরো করে ফেলেন ফাতেমা। পরে লাল ও নীল রঙের ব্যাগে ভরে সেগুলো মহাখালীর আমতলী এবং বনানীতে ফেলে দেন ফাতেমা। শরীরের মূল অংশ পাওয়া যায় মহাখালীর আমতলীতে, হাত এবং পা মেলে মহাখালী বাস স্ট্যান্ডে, আর মাথার সন্ধান মেলে বনানী লেকে। শুক্রবার দুপুরে মিন্টু রোডে ডিএমপির গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে এমন তথ্যই উঠে আসে। ডিবির টিম ঘটনাটা ঘটার ১২ ঘন্টার মধ্যে রাত দিন ২৪ ঘন্টা ফিঙ্গারপ্রিন্ট সহ মোবাইল ট্র্যাক বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের যে টার্গেট সে টার্গেট মধ্যে আমরা সাকসেস হয়েছি, যার কারণে আমরা ১২ ঘন্টার মধ্যেই আমরা এই আসামিকে গ্রেপ্তার করে পুরো জিনিসটা আমরা উদ্ধার করেছি। ফাতেমার দেয়া তথ্যে গোয়েন্দা কর্মকর্তারা জানান, নিহত ময়না মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ভালোবেসে বিয়ে করেন ফাতেমা বেগমকে, কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। এ কারণে স্বামী স্ত্রী একসঙ্গেও বেশিরভাগ সময় থাকতেন না। দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ থেকেই মূলত ময়না মিয়াকে নির্মমভাবে খুন করেন ফাতেমা বেগম। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। পার্শ্ববর্তী দেশে ৫ শতাধিকেরও বেশি নারী পাচার ও সম্প্রতি বাংলাদেশি তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূল হোতা
আশরাফুল মণ্ডল ওরফে বস রাফি ও তার সহযোগী ম্যাডাম শাহিদা সহ পাচার চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 3। মঙ্গলবার রাজধানীর কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এ সময় তিনি বলেন, এই চক্র দীর্ঘ 10 বছর ধরে নারী পাচার করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচার চক্রটি এই ঘটনার সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পাচার চক্রটি বিভিন্ন সময় প্রতারণামূলক ফাঁদ পেতে এবং প্রলোভন দেখিয়ে নারী ও তরুণীদের পার্শ্ববর্তী দেশে পাচার করত। রাজধানীর যাত্রাবাড়িতে মাছ বোঝাই ট্রাকে হেরোইন পাচারকালে 2 কোটি 20 লাখ টাকা মূল্যের 2 কেজি 200 গ্রাম হেরোইন সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব 10। মঙ্গলবার র্যাব 10-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 10-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান। বলেন, এ মাদক চক্রের সাথে যারা জড়িত তাদের সকলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি যে রাজশাহী অঞ্চল থেকে একটি মাছের ট্রাকে করে অবৈধ হেরোইন আসছে। যখন আমাদের চেকপোস্ট তাদের চ্যালেঞ্জ করে তখন 2 জন পালিয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়। আর তৎক্ষণাৎ আমরা ড্রাইভার হেল্পার তাদেরকে আমরা আটক করি। কাপড়ের মধ্যে 21টি আপনার ট্রান্সপারেন্ট প্যাকেটের মধ্যে এই অবৈধ হেরোইন ছিল এবং এগুলো আমরা পরবর্তীতে ওজন করে দেখলাম এখানে 2 কেজি 200 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য আপনার 2 কোটি 20 লক্ষ টাকা। গোপালগঞ্জের কোটালীপাড়ার চরুখুলি গ্রামে নির্মিত প্যাকেজিং ফ্যাক্টরি অবলম্বনে চাকরি পাওয়া সেই 43 জন ভিক্ষুক পেলেন প্রথম মাসের বেতন। মঙ্গলবার জেলা প্রশাসক শাহিদা সুলতানার উপস্থিতিতে ভিক্ষুকদের হাতে 3000 টাকা করে প্রথম মাসের বেতন তুলে দেয়া হয়। এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাহফুজুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ। চাঁদপুরের কচুয়ার আইনপুর গ্রামের আবু ইউসুফ লিমন নামের এক কিশোর গেল বছরের 26 সেপ্টেম্বর নিখোঁজ হন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন লিমনের বাবা নুরুজ্জামান। পরে লিমনের বাবা জানতে পারেন 2018 সালে পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলায় কাশিমপুর কারাগারে মূল আসামির স্থলে বদলি জেল খাটছেন তার পুত্র আবু ইউসুফ লিমন। ভয় ভীতি দেখিয়ে তাকে আসামি হিসেবে আত্মসমর্পণে বাধ্য করেছিলেন রবিউল ইসলাম আপন নামের এক ব্যক্তি। এদিকে পুত্রের মুক্তি চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন লিমনের বাবা। আদালত ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিলে বেরিয়ে আসে বদলি সাজা খাটার চাঞ্চল্যকর এ তথ্য। তারা ভাইয়াকে মিথ্যে প্রলোভন ও ভয়ভীতি দেখাইয়া ভাইয়াকে কাশিমপুর কারাগারে বন্দি করে রাখা হয়। ষড়যন্ত্রের শিকার হয়ে যে জেলখানায় বর্তমানে আটক আছেন, আমি প্রকৃত দোষী যে তাকে জেলখানায় তার বিচার হোক, এটা আমি চাই। সামান্য কিংবা ভারী বৃষ্টি হলেই গাজীপুরের মহাসড়কগুলোতে দেখা দেয় জলাবদ্ধতা, সৃষ্টি হয় অস্বাভাবিক যানজট। 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে যেতে সময় লাগে 1 থেকে 2 ঘন্টা। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী সহ এলাকায় বসবাসরত জনসাধারণকে। এ থেকে পরিত্রাণ চান গাজীপুরের নগরবাসী। এলাকার আশেপাশে যত এলাকা পানি আছে আমাদের এখান দিয়ে যায়, তো এই কারণে ওই সামনে ছোট থাকার কারণে পানি যেরকম যাওয়ার কথা ছিল সেরকম যাচ্ছে না, পানি নামতে পারতেছে না। এই কারণে বাসাবাড়ি তলাই গেছে, বর্ষা আইলে পরে বাসাবাড়ি তলাই যায়। অনেক ক্ষতি হয়েছে আমাদের এই দিকের এলাকায়। আমাদের ওয়ার্কশপ অনেক পদক্ষেপ নিয়েছিল কাজ করার জন্য, অনেক কাজ করেছে। তারপরেও সম্প্রতি গণমাধ্যমে খুলনা ওয়াসার 2500 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহ মেগা প্রকল্পের পানি থেকে দুর্গন্ধ, ময়লা ও লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার সংবাদ প্রচার হয় গণমাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে খুলনা ওয়াসা। সংবাদ সম্মেলনে খুলনার ওয়াসার সুপেয় পানি পেতে আরও 2 বছর সময় লাগবে বলে জানান খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ। কোনো কিছু যে 2 বছরের সম্ভব কিনা আমরা চেষ্টা করব যে স্বল্প সময়ে এটা কিভাবে সম্ভব, সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা। 26 বছর বয়সী প্রতিবন্ধী পুত্র ও ইন্টারমিডিয়েট পড়ুয়া
এক মেয়েকে নিয়ে নিরন্তর সংগ্রাম জামালপুরের পিয়ারা বেগমের। স্বামী ছিলেন স্কুল শিক্ষক, তবে স্বামী মৃত্যুর পর থেকেই অন্যের বাড়িতে জায়গা হয় তাদের। সম্বল বলতে রয়েছে ভাঙা একটি ঝুপড়ি ঘর, চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট, তবুও টানতে হচ্ছে সংসারের ঘানি। এই অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের সহায়তা চান অসহায় এ পরিবারটি। জামালপুর থেকে রুকনুজ্জামানের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মুখে বয়সের ছাপ স্পষ্ট, তারপরেও হাড়ভাঙা খাটুনি থেকে নিস্তার নেই তার। প্রতিবন্ধী ছেলে ও মেয়ের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে নিরন্তর প্রয়াস জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চরহরিপুর গ্রামের বিধবা পেয়ারা বেগমের। অন্যের বাড়িতে বাড়িতে রুটি কলা বিক্রি করে খেয়ে না খেয়ে চালাচ্ছেন সংসার। প্রায় ২০ বছর আগে মারা যান তার স্বামী। স্বামী মৃত্যুর পরেই ২ সন্তান সহ বাড়ি থেকে বের করে দেন স্বজনরা। ঠাঁই হয় অভাবী ভাইয়ের বাড়ির এক কোণের ঝুপড়ি ঘরে। নেই থাকার মতো ঘর বা একখণ্ড জমি। এখন বৃদ্ধ মায়ের একমাত্র চিন্তা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। মেধাবী মেয়েটিও অন্যের বাড়িতে কাজ করে চালাচ্ছেন পড়াশোনা। ২০ বছর ধরে স্বামী মারা গেছে, এখন তো বাপের বাড়ি থাকি, চুরি কলা বেচা কেন মতনে পোলা ফান চলায়। একটা প্রতিবন্ধী একটা কলেজে পড়ে, এই ব্যবস্থা কেন মতো দিন চালাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মা এখন ক্লান্ত। এ অবস্থায় সরকারের সহায়তা চান অসহায় এ পরিবারটি। ঘরের এমন অবস্থা যে সে ঘরে যে মেয়েটি নিয়ে রাত যাপন করে, এই ব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, স্থানীয় ইউনিয়ন পরিষদের কাছে আহ্বান জানাবো, খুব দ্রুত যেন সরকার, যেহেতু মানবিক সরকার, এই পেয়ারা বেগমের একটি বাড়ি দেওয়ার ব্যবস্থা করা। সরকার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তার বসবাসের জায়গার জন্য বা একটা ঘর নির্মাণের জন্য। তবে অসহায় এই পরিবারটি সার্বিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার শিহাবুদ্দিন। যে কোনো সময় বৃদ্ধা মায়ের জীবন প্রদীপ নিভে গেলে কি হবে তার সন্তানদের, কোথায় থাকবেই বা তারা, এ প্রশ্নের জবাব নেই কারো কাছেই। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে মানিকগঞ্জের শিবালয়ের নতুন পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করল শিবালয় থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হেরোইনের পুড়িয়া। আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান শিবালয় সার্কেলের উপ পুলিশ কমিশনার তানিয়া সুলতানা। রাজবাড়ীর পাংশারপাট্টা ইউনিয়নের কয়েকটি গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে চত্রা নদী। এক সময় এ নদীতে জোয়ার ভাটা দেখা যেত, এখন নদী নাব্যতা হারিয়ে পরিণত হয়েছে মরা নদীতে। এই চত্রা নদীর ওপরে গ্রামের মানুষদের তৈরি বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ সহ যাতায়াত করে ছোট ছোট যানবাহন। স্বাধীনতার ৫০ বছরেও এই নদীর ওপর দিয়ে তৈরি হয়নি কোনো ব্রিজ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চত্রা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানান গ্রামবাসী। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলা এবং ৫টি রোহিঙ্গা ক্যাম্পে আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে কঠোর লকডাউন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না আসায় আগামী ৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়। একই সময়ে উপজেলার রোহিঙ্গাদের ৫টি ক্যাম্পে ঘোষিত এই লকডাউন কার্যকর থাকবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে কুমিল্লার শাসনগাছা ও নোয়াপাড়া এলাকায় পৃথক অভিযানে নামে র্যাবের একটি দল। এ সময় বিপুল পরিমাণ পাসপোর্ট, নকল সিল ও নগদ টাকা সহ পাসপোর্ট সংশ্লিষ্ট সংঘবদ্ধ দালাল চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুমিল্লার র্যাব ১১। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।